আপনি কি জানেন আমাদের জন্মের সময় মানে আমরা যখন জন্ম নিই তখন আমাদের ব্রেনে প্রায় 100 বিলিয়ন অ্যাক্টিভ নিউরনস থাকে। আর ঠিক সেই কারণে ব্রেনের লার্নিং অ্যাবিলিটি এতটা বেশি হয় যে সে সময় যদি বাচ্চাদের মাল্টি ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্টে রাখা হয়, মানে যেখানে একের বেশি ভাষায় কথা বলা হয়, তবে ওই বাচ্চা একসাথে অনেক ধরনের ভাষা শিখতে পারবে, একসাথে আলাদা আলাদা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে পারবে কোনো এফর্ট দেওয়া ছাড়াই। এখন এত কিছু বাচ্চারা কি করে করতে পারে? উত্তর হলো নিউরোপ্লাস্টিসিটি। সহজ ভাষায় বললে 100 বিলিয়ন নিউরনসের কারণে একটি বাচ্চার মস্তিষ্ক একদম স্পঞ্জের মতো থাকে, যেটা সব কিছু শুষে নেয়। আর যদি সায়েন্টিফিক ভাষায় বলি তবে 100 বিলিয়ন নিউরনস মিলে বিলিয়ন্স অফ ব্ল্যাঙ্কস মানে খালি নিউরনসের প্যাথ তৈরি হয়, যার মধ্যে বিভিন্ন স্কিল খুব সহজেই ফিট হতে থাকে। কিন্তু 13 বছর পেরোতে না পেরোতেই এই অপরচুনিটি বন্ধ হয়ে যায় আর আমাদের ব্রেনে তৈরি হওয়া নিউরোপ্যাথ ফেজ কম হতে শুরু করে, কারণ আমাদের ব্রেন লুসিড প্রিন্সিপালের ওপর কাজ করে, যার মানে হলো ব্রেন সেল মানে নিউরনসকে ব্যবহার করো, নয়তো ব্রেন নিজে থেকে ওই সেলকে শেষ করে দেবে। আচ্ছা, তবে কি 13 বছরের থেকে বড় যারা রয়েছে তারা কি তাদের ব্রেনের ফুল পাওয়ারকে কখনো ব্যবহার করতে পারবে না? বা আমরা কি কখনো নতুন স্কিলকে অতটা সহজে শিখতে পারবো না? তো বিষয়টা এরকম একদম না। আজ এই সময় আমাদের সায়েন্স অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আর নিউরোজেনেসিসের মাধ্যমে আমরা আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটিকে মানে ব্রেনের নিউরন সেপটিক প্যাথকে বাড়াতে পারি। এখন আপনি ভাবতেই পারেন নিউরোজেনেসিস সেটা আবার কি? তবে শুনুন, 1980-তে একজন নিউরো সায়েন্টিস্ট ফিঞ্চ বার্ডের ব্রেন নিয়ে রিসার্চ করছিল। তখন তিনি এটা পায় যখন বার্ডস নতুন সং শুনছিল তখন তাদের ব্রেনে কিছু ডিফারেন্ট অ্যাক্টিভিটি হচ্ছিল। ফার্দার রিসার্চ করার পর এটা জানা যায় আসলে গান শেখার সময় বার্ডসদের ব্রেন নতুন সেল প্রডিউস করছিল। আর ঠিক এমন ধরনেরই রিসার্চ যখন হিউম্যান ব্রেনে করা হলো তখন জানা যায় আমাদের ব্রেনের কিছু অংশে যেমন হিপোক্যাম্পাসের সাবভেন্ট্রিকুলার জোনে নতুন ব্রেন সেল মানে নিউরনস তৈরি হয়। আর এটা নিয়ে আরও স্টাডি করার পর এটা জানা যায় আমাদের ব্রেন একদিনে প্রায় 700 থেকে 800 নিউরনস প্রডিউস করে থাকে। নিউরনসের এই সংখ্যা এত কম হয় যে ব্রেনের অ্যাবিলিটির ওপর এর কোনো ফারাক পড়ে না। কিন্তু অ্যাকর্ডিং টু ডক্টর ব্র্যান্ড কটরাইটের অনুসারে ব্রেনে নিউরোজেনেসিস প্রসেসকে 5 গুণ বা তার চেয়েও বেশি ইনক্রিজ করা সম্ভব। আর যেটার বিষয়ে সে তার বই দ্য নিউরোজেনেসিস ডায়েট অ্যান্ড লাইফস্টাইলে বলেছেন। তো চলুন জেনে নিই কীভাবে ব্রেনে নিউরনসকে বাড়ানো যেতে পারে। প্রথম হলো নিউরোজেনেসিস ডায়েট। ডক্টর ব্র্যান্ড তার দ্য নিউরোজেনেসিস ডায়েট অ্যান্ড লাইফস্টাইল বুকে নিউরনসের প্রোডাকশনকে বাড়ানোর জন্য কিছু স্পেশাল ফুড আর সাপ্লিমেন্ট রেকমেন্ড করেছেন, যেটা ব্রেন সেলকে ইনক্রিজ করার সাথে সাথে ব্রেনে এমন একটা এনভায়রনমেন্ট বানিয়ে রাখে যেটাতে নিউলি বর্ন বেবি নিউরনস খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, জিনসেং, মেলাটোনিন, টার্মারিক, জিনকো বিলোবা, L-ট্রিপ্টোফ্যান। তো বন্ধুরা, ব্রেন বুস্টিং ফুড সাপ্লিমেন্টের মধ্যে ওজিভা সেরো D3+ আপনি ব্যবহার করতে পারেন। এই সাপ্লিমেন্টের মধ্যেও আপনি জিনসেং, মেলাটোনিন, L-ট্রিপ্টোফ্যান ইনগ্রিডিয়েন্ট পেয়ে যাবেন, যা নিউরনসকে বাড়াতে হেল্প করবে। এছাড়াও এর মধ্যে ভেলভেট বিন, অশ্বগন্ধা, L-টাইরোসাইনের মতো উপাদান রয়েছে, যা আপনার স্ট্রেস এবং অ্যাংজাইটিকে অনেকটা মিনিমাইজ করে রাতে ভালো ঘুম এনে দেবে। এছাড়াও ব্রাহ্মী, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6 এবং ভিটামিন D3 রয়েছে, যা ব্রেন বুস্টিংয়ের জন্য বিশেষ কাজ করবে আর এর ফলে ব্রেনে সেরোটোনিন হরমোনস রিলিজ করবে। সেরোটোনিন হলো মূল হরমোন, যা আমাদের মুড, ফিলিংস অফ ওয়েলবিং অ্যান্ড হ্যাপিনেসকে স্টেবিলাইজ করে। আর এই হরমোন আপনার পুরো শরীরকে প্রভাবিত করে, আর এটা ব্রেন সেল এবং অন্যান্য স্নায়ুতন্ত্রের সেলগুলির একে অপরের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়।
সেরোটোনিন ঘুম, খাওয়া এবং হজমে সাহায্য করে। আর এটা স্টুডেন্ট থেকে শুরু করে যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কাজ করছেন তারা তাদের ডেইলি ডায়েটে ব্যবহার করতে পারেন। আর এটা 100% কেমিক্যাল ফ্রি এবং কোনো প্রিজারভেটিভ এতে ব্যবহার করা হয়নি। প্রত্যেক দিন রাতে মাত্র 2টো ক্যাপসুল শোবার সময় নিতে হবে। আর এটা 100% ভেজ প্রোডাক্ট। এই ক্যাপসুলের সেলগুলি ভেজিটেরিয়ান, কোনো কৃত্রিম উপায়ে বা কোনো পশুর চর্বি বা চামড়া থেকে এই সেল তৈরি হয়নি। তাই যারা ভেজ মানে নিরামিষী এবং যারা নন ভেজ মানে আমিষী খাবার খান তারা দুজনেই এটাকে ব্যবহার করতে পারবেন। এটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে বাই করতে পারেন। সেকেন্ড হলো নিউরোজেনেসিস এক্সারসাইজ। এক্সারসাইজ যে আমাদের জীবনে কি ভূমিকা রাখে সেটা কাউকে মনে করানোর দরকার পড়বে না, কিন্তু আপনাকে এটা বলে দিই আলাদা আলাদা এক্সারসাইজ আমাদের মাইন্ডে আলাদা আলাদা এফেক্ট ফেলে থাকে। যেমন নিউরো সায়েন্টিস্ট এটা জানার চেষ্টা করেছিল কী ধরনের এক্সারসাইজ করার ফলে আমাদের ব্রেন সবচেয়ে বেশি নিউরনস প্রডিউস করে থাকে। তো অবাক করার মতো বিষয় এটা উঠে আসে, স্ট্রেংথ এক্সারসাইজ যেমন জিমে গিয়ে ওয়েট তোলা বা স্ট্রেচিং এক্সারসাইজ আমাদের ব্রেনে একদম না বা খুবই কম নিউরনস প্রডিউস করে থাকে, কিন্তু অ্যারোবিক এক্সারসাইজ যেমন ওয়াকিং ব্রেনে সবথেকে বেশি নিউরনস প্রডিউস করে থাকে। তো এই ইনফরমেশনের সাথে আরও একটা ইনফরমেশান আমার সামনে আসে। এই দুনিয়ার যত গ্রেট মাইন্ড পিপল আছে যেমন স্বামী বিবেকানন্দ, নিকোলা টেসলা, লিওনার্দো দা ভিঞ্চি, দ্য অ্যালবার্ট আইনস্টাইন, চার্লস ডারউইন, চার্লস ডিকেন্স, স্টিভ জবস এবং গ্রেট ফিলোসফার গোথে, এই সব লোকেরা প্রত্যেক দিন মাইল খানেক পায়ে হেঁটে বেড়াতো। কারণ হাঁটলে শুধু আমাদের ব্রেন সেল ইনক্রিজ হয় তাই শুধু নয়, আমাদের ক্রিয়েটিভিটি পাওয়ার প্রায় 60% ইনক্রিজ হয়। এছাড়াও অ্যারোবিক এক্সারসাইজ ব্রেনে বিএমপি মানে বোন মরফোজেনেটিক প্রোটিনসকে কম করে দেয়। এটা সেই সেল বা সেই প্রোটিন যেটা নতুন নিউরন প্রোডাকশানের জন্য রেসপন্সিবল হয়ে থাকে। তাই অ্যারোবিক এক্সারসাইজ ব্রেনে খুব ভালো মাত্রায় নিউরনসের প্রোডাকশানকে বাড়ায়। তৃতীয় হলো মেডিটেশন। মেডিটেশনের বেনিফিটের কথা শেষ করা যাবে না। আর যখন কথা আসে আমাদের মস্তিষ্কের ওয়েলবিংয়ের, তখন আপনি মেডিটেশনকে নেগলেক্টও করতে পারবেন না। মেডিটেশন কেবল এমন একটা পদ্ধতি যেটা করার ফলে ব্রেনে নিউরোজেনেসিস আর নিউরোপ্লাস্টিসিটি দুটোই ইনক্রিজ হয়। কারণ মেডিটেশনের সময় আমাদের ব্রেনে কিছু ইম্পর্টেন্ট কেমিক্যালস রিলিজ হয়, যেমন সেরোটোনিন, মেলাটোনিন, গাবা, এন্ড্রোফিন এটসেট্রা এটসেট্রা। ব্রেনে এই কেমিক্যালসের কাজ আলাদা আলাদা, কিন্তু যদি একটা লাইনে বলি, এই সকল কেমিক্যালসের জন্য ব্রেন নেগেটিভ স্পেকট্রামসকে রিমুভ এবং পজিটিভ কানেকশানকে ফর্ম করে, যার ডাইরেক্ট এফেক্ট আমাদের ফোকাস আর কনসেন্ট্রেশন আর ইন্টেলিজেন্সে পড়ে থাকে। এছাড়াও যখন আমরা রোজ মেডিটেশন করি তখন ব্রেনের হিপোক্যাম্পাসের এই অংশটা বাড়তে থাকে, আর ব্রেনের এই অংশে নিউরোজেনেসিস মানে নিউরনস তৈরি হয়। মানে যত বড় হিপোক্যাম্পাস ঠিক তত নিউরোজেনেসিস ব্রেনে প্রডিউস হয়, আর যত বেশি নিউরনস ব্রেনে হবে তত বেশি আপনি ইন্টেলিজেন্ট হবেন। আর তার জন্য এমনটা নয় যে আপনাকে ঘন্টার পর ঘন্টা ধরে মেডিটেশন করতে হবে। অ্যাকর্ডিং টু সায়েন্টিফিক স্টাডি প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট মেডিটেশন করলে হিপোক্যাম্পাসের সাইজ বেড়ে থাকে। লাস্ট হলো লার্নিং। দুনিয়ার বেশিরভাগ মানুষ তাদের মস্তিষ্ককে খুব বেশি খাটায় না বা কাজ করায় না বললেই চলে, যার ফলে তাদের মস্তিষ্কে নতুন নিউরনসের সারফেস তৈরি হতে পারে না। যেমনটা আমরা জানি আমাদের ব্রেন লুসিড প্রিন্সিপালে ওয়ার্ক করে। এই কারণের জন্য ওই লোকেদের ইন্টেলিজেন্স সীমিত থেকে যায়। কিন্তু এটা ঠিক তেমনভাবে কাজ করে যেমন এক্সারসাইজের পর আমাদের বডি, মানে আমরা যখন এক্সারসাইজ করি তখনই আমাদের শরীরের টিস্যু ফেটে থাকে, আর ওই ফেটে যাওয়া টিস্যু রিপেয়ার করার জন্য নতুন টিস্যু প্রডিউস করে, যার ফলে বডি ধীরে ধীরে স্ট্রং হয়। ঠিক এভাবেই ব্রেনকে প্রতিদিন তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি অবধি যদি তাকে ব্যবহার করা হয় তবে ব্রেনও ব্রেন সেল নিউরনস প্রডিউস করে তার ক্যাপাসিটিকে বাড়াবে। দি মোর ইউ লার্ন দি মোর ইউ উইল অ্যাডিং নিউরনস। এই জন্য যত সাকসেসফুল মানুষ রয়েছে তাদের শেখা কিন্তু কখনো শেষ হয় না, আর এটার কারণেই তারা অনেক ইন্টেলিজেন্টও হয়ে থাকে।
তাই যদি আপনিও এমনটা চান, আপনার ব্রেন অনেক বেশি ব্রেন সেল প্রডিউস করুক আর আপনিও একজন ইন্টেলিজেন্ট মানুষে পরিণত হন, তবে এক্সারসাইজ ইওর ব্রেন, রিডিং, রাইটিং অ্যান্ড ভিজুয়ালাইজিং। তো এই অবধি আজকের ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।